ক্ষমতায় এসেই অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের বিজেপি সরকারের। অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। তড়িঘড়ি এবার বাংলাদেশে ফিরতে চাইছে নোপার থেকে ঢোকা অনুপ্রবেশকারীরা। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে উপচে পড়া ভিড়। একেবারে এসআইআর চলাকালীন যে ছবিটা দেখা গিয়েছিল, মানুষ হুড়োহুড়ি করে ওপারে ফিরতে চাইছিলেন, এখনো কিন্তু সেই ছবিটাই আবারও দেখা যাচ্ছে। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে আর। রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা আসবে। ইনফেকশন দূর করা যাবে। ধরো 1 বছর হয়ে গেছে, আমি ঘুরে যাচ্ছি। ওই এই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। খেয়ার থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। পাসপোর্ট ছাড়াই কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকে পড়েছিলেন পশ্চিমবঙ্গে। তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে থেকেছেন এ রাজ্যে। গত কয়েক বছর যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকেছিলেন, তাদের এবার ফেরার তারা। ওখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেননি, বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না। তাই পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে। ওই 14 পুরুষের বাস পদ্মা পারে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন। শুধু বেআইনিভাবে ঢোকাই নয়, রীতিমতো আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই অনুপ্রবেশকারীরা থাকছিলেন দমদম, রাজারহাট, হাওড়া, 2 24 পরগনা সহ নানা জায়গায়। বাংলাদেশে ফিরতে চেয়ে এখন হাকিমপুর চেকপোস্টে হাজির এমন শতাধিক অনুপ্রবেশকারী। একজন বলে কি পুলিশের একটা অফিসারে কোনো ডকুমেন্ট নাকি জানা থাকে, যেটা একটা ডকুমেন্ট করিলাম, বুঝলে, তাই 190 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। আসছিলাম ওই ধামাখালি দিয়ে, নদী পথে। নদী পথে। কত টাকা লেগেছিল? 2000। 2000। কত বছর আগে? 9 মাস আগে। কোথায় থাকতেন? নিউ টাউন। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও ঝুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কত বছর ছিল? এই 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা। তিনি তৃণমূলের সাংসদ। সেই কাকলি ঘোষ দস্তিদারই মঙ্গলবার অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। কেমন অভিজ্ঞতা হলো? উত্তরে তিনি বললেন, অতি উত্তম। তৃণমূলকে কি আরো অস্বস্তিতে ফেললেন কাকলি? উঠছে সেই প্রশ্নটাই। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই সুর কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4 বারের সাংসদ, 4 বারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে, কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন, সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে, আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন, এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন। সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য
সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। প্রশাসনিক বৈঠকে শাসক বিরোধী উপস্থিত থাকা অন্য রাজ্যে স্বাভাবিক ছবি হলেও এ রাজ্যে নয়। গত 15 বছর তৃণমূল আমলে বিরোধী জনপ্রতিনিধিদের না ডাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত? তৃণমূলের দুশ্চিন্তা কি আরও বাড়তে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের পশ্চিমবঙ্গে দেখা গেল অভাবনীয় ছবি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, শরৎনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও আবেদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।